ভারতের গণতন্ত্রকে যদি সত্যি বুঝতে চান তাহলে শুধু দিল্লির দিকে তাকালে কিন্তু হবে না। আসল ছবিটা লুকিয়ে আছে দেশের অগণিত বিধানসভা কেন্দ্রগুলোতে। আজ আমরা ঠিক সেরকমই একটা কেন্দ্র সোনারপুর উত্তরের রাজনৈতিক ব্যবচ্ছেদ করে দেখব। এখানে আমরা কোনো নাটকীয়তার মধ্যে যাব না, আমাদের চালিকা শক্তি হবে শুধুমাত্র তথ্য, আর তার উপর ভিত্তি করেই আমরা শাসনের একটা রূপরেখা বোঝার চেষ্টা করব। পশ্চিমবঙ্গের এই কেন্দ্রটি আজ আমাদের আলোচনার কেন্দ্রে। আসলে সোনারপুর উত্তর তো শুধু একটা ম্যাপের উপর দাগ কাটা এলাকা নয়, এটা এই অঞ্চলের রাজনৈতিক আর সামাজিক ওঠানামার একটা জীবন্ত প্রতিচ্ছবি। এখানকার মানুষের দৈনন্দিন জীবন, তাদের আশা আকাঙ্ক্ষা আর তাদের সমস্যাগুলোই কিন্তু এখানকার রাজনীতির অভিমুখ ঠিক করে দেয়। তো আজ আমরা কি দেখব, চলুন এক ঝলকে দেখে নিই। প্রথমে আমরা সোনারপুর উত্তরের মাটির স্পন্দনটা অনুভব করার চেষ্টা করব। তারপর দেখব সংখ্যাগুলো কি বলছে, ভোটের রায় কোন দিকে। এরপর আমরা মানুষের অভিযোগগুলো শুনব, দেখব রাজনৈতিক দলগুলো কি কৌশল নিচ্ছে, আর সেখান থেকে শাসনের জন্য একটা সুস্পষ্ট রূপরেখা তৈরির চেষ্টা করব। শেষে জনাদেশ বা মানুষের রায়ের দায়িত্ব নিয়ে আমাদের আলোচনা শেষ হবে। তো চলুন আমাদের প্রথম পর্বে ঢোকা যাক। ভোটারদের বুঝতে গেলে সবার আগে তাদেরকে, তাদের পরিবেশকে আর তাদের প্রতিদিনের লড়াইটাকে বুঝতে হবে। কারণ দিনের শেষে রাজনীতি তো মাটি আর মানুষের গল্প নিয়ে তৈরি হয়। দেখুন, যে কোনো নির্বাচনে জিততে গেলে তার গোড়ার কথাটাই হলো মানুষকে বোঝা। আমাদের এই পুরো বিশ্লেষণের ভিত্তিও কিন্তু এই দর্শনটাই। রাজনীতি আসলে মানুষ, তাদের জীবন আর তাদের সমাজকে ঘিরেই চলতে থাকে। আচ্ছা, এই কেন্দ্রটা ঠিক কতটা বড়? ২০১১ সালের জনগণনা অনুযায়ী সোনারপুর উত্তরের জনসংখ্যা প্রায় ৩,৪০,০০০। এই সংখ্যাটায় বুঝিয়ে দেয় যে আমরা একটা বেশ বড় এলাকার কথা বলছি। এই স্লাইডটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। খেয়াল করে দেখুন, এখানকার জনসংখ্যার প্রায় ৭৩% শহুরে। তফসিলি জাতি সম্প্রদায়ের মানুষ আছেন প্রায় ৩০%, আর এর মধ্যে মতুয়া বা নমশূদ্র সম্প্রদায়ের প্রভাব এনর্মে। কারণ এই ভোট ব্যাংকটা খুব সংগঠিত আর ঐতিহাসিকভাবেই রাজনীতির খেলা একটা নির্ণায়ক শক্তি। এছাড়া প্রায় ১৫% মুসলিম আর ১% তফসিলি উপজাতির মানুষ এখানে থাকেন। আর এই সব মিলিয়েই এখানকার রাজনীতির অঙ্কটা এত জটিল আর ইন্টারেস্টিং হয়ে ওঠে। আচ্ছা চলুন এবার সরাসরি ডেটার দিকে তাকানো যাক। অতীতের ভোটের পরিসংখ্যান ঘেটে আমরা বোঝার চেষ্টা করব এই কেন্দ্রের রাজনৈতিক ট্রেন্ডটা ঠিক কোন দিকে যাচ্ছে। সংখ্যা কিন্তু নিজে থেকে কিছু বলে না, তারা শুধু পথ দেখায়। ২০২১ সালের বিধানসভা নির্বাচনের ফলাফলটা দেখুন। তৃণমূল কংগ্রেস প্রায় ৫০% ভোট পেয়ে জিতেছে, এটা ঠিক। কিন্তু তার পাশেই দেখুন ভারতীয় জনতা পার্টি প্রায় ৩৫% ভোট পেয়ে নিজেদের প্রধান প্রতিপক্ষ হিসেবে দাঁড় করিয়ে দিয়েছে। সিপিআইএমের ঝুলিতে ছিল প্রায় ১২% ভোট। মানেটা কি দাঁড়ালো? তৃণমূল জিতেছে ঠিকই, কিন্তু বিজেপি যে এখানে একটা বড় শক্তি হিসেবে উঠে এসেছে সেটা অস্বীকার করার জায়গা নেই। এবার লোকসভা ভোটের ট্রেন্ডটা দেখলে ছবিটা কিন্তু আরও পরিষ্কার হয়ে যাবে। এই বিধানসভা কেন্দ্রটা যাদবপুর লোকসভার অংশ। ২০১৯ সালে এখানে তৃণমূলের ভোট ছিল প্রায় ৪৮%, আর বিজেপির ২৭%। ২০২৪-এ এসে কি হল? তৃণমূলের ভোট সামান্য কমে হয়েছে প্রায় ৪৬%, আর উল্টোদিকে বিজেপির ভোট বেড়ে দাঁড়িয়েছে ২৯%-এর বেশি। এই ছোট ছোট পরিবর্তনগুলোই কিন্তু ইঙ্গিত দিচ্ছে যে লড়াইটা এখানে আরও কঠিন হতে চলেছে। ডেটা তো অনেক হলো, এবার চলুন মাটির দিকে তাকাই, মানুষের কথা শুনি। কোন কোন বিষয়গুলো সাধারণ মানুষের মনে প্রভাব ফেলছে সেই আসল সমস্যাগুলো খুঁজে বের করা যাক। আর এই প্রসঙ্গে একটা কথা মনে রাখা খুব জরুরি, আমাদের সংবিধান কিন্তু প্রত্যেক নাগরিককে মর্যাদা দিয়েছে, আর তার সাথে দিয়েছে দায়িত্ব নিয়ে কথা বলার অধিকারও। তাই মানুষের এই অভিযোগগুলোকে আমাদের সেই আলোতেই দেখতে হবে। কিন্তু প্রশ্নটা হলো, এই যে একটা চাপা অসন্তোষ, এর আসল কারণগুলো কি? কেন মানুষের মধ্যে এই অস্থিরতা তৈরি হচ্ছে? আমাদের বিশ্লেষণ বলছে মূলত ৬টা বিষয় ভোটারদের মনে ক্ষোভ তৈরি করেছে। একদিকে কাটমানি সংস্কৃতি আর শিক্ষক নিয়োগ দুর্নীতির মতো বিষয়গুলো নিয়ে ব্যবস্থার উপর রাগ আছে। তেমনই আছে ভোট পরবর্তী হিংসার ভয়। অন্যদিকে অনুপ্রবেশ আর সিএএ নিয়ে একটা সামাজিক বিভাজন, যুবকদের মধ্যে বেকারত্বের হতাশা আর সংখ্যালঘু তোষণের অভিযোগ, এই সব কিছুই মানুষের মতামতকে প্রভাবিত করছে। এগুলো কোনো একজন ব্যক্তির বিরুদ্ধে অভিযোগ নয়, এগুলো ব্যবস্থার বিরুদ্ধে মানুষের জমে থাকা ক্ষোভ। একটা ভাঙা রাস্তা, একটা চাকরি চলে যাওয়া বা একটা প্রতিশ্রুতি যেটা রাখা হয়নি, সাধারণ মানুষের অসন্তোষের ভাষা তো এটাই। যখন প্রশাসনিক ব্যর্থতা মানুষের রোজগার জীবনে ধাক্কা দেয়, তখনই ক্ষোভ জন্মায়, আর এই অনুভূতিগুলোই শেষ পর্যন্ত ভোটের বাক্সে গিয়ে আছড়ে পড়ে। তো এই পরিস্থিতিতে দাঁড়িয়ে রাজনৈতিক দলগুলো কি ভাবছে, চলুন এবার সেই স্ট্র্যাটেজির দাবার ছকটা একটু বোঝার চেষ্টা করি। ক্ষমতাসীন দল আর প্রধান বিরোধী পক্ষ দুজনেই কিভাবে মানুষের এই ভাবনাগুলোকে কাজে লাগিয়ে নিজেদের জায়গা পাকা করতে চাইছে।
একদিকে আছেন ক্ষমতাসীন তৃণমূল কংগ্রেসের বিধায়ক ফিরদৌসী বেগম। ওনার শক্তি হল তিনি ৩ বারের বিধায়ক এবং তার দলের একটা মজবুত সংগঠন আছে। কিন্তু দুর্বলতাও আছে, যেমন কাটমানি নিয়ে সাধারণ মানুষের ধারণা আর রাস্তা বা বন্যা নিয়ন্ত্রণের মতো কিছু প্রতিশ্রুতি পূরণ না হওয়া। অন্যদিকে ২০২১-এর বিজেপি প্রার্থী রঞ্জন বৈদ্য। ওনার শক্তি হল তফসিলি জাতি সম্প্রদায়ের ভোট আর তৃণমূল বিরোধী একটা বড়সড় হাওয়া। কিন্তু ওনার চ্যালেঞ্জটা হল জিততে গেলে শুধু নিজের কোর ভোট ব্যাংকের ওপর নির্ভর করলে চলবে না, সমাজের আরও বড় অংশের সমর্থন আদায় করতে হবে। এই পরিস্থিতিতে বিজেপি একটা চারমুখী স্ট্র্যাটেজি নিয়েছে, যাকে আমরা একটা চতুর্মুখ মতবাদ বলতে পারি। প্রথমত, শিবের মতো আগ্রাসী রূপে তারা দুর্নীতি আর হিংসার ইস্যুটাকে সামনে আনছে। দ্বিতীয়ত, বিষ্ণুর মতো স্থিতিশীলতার প্রতীক হিসেবে তারা কেন্দ্রীয় সরকারের জনকল্যাণমূলক প্রকল্পগুলোকে তুলে ধরছে। তৃতীয়ত, ব্রহ্মার মতো সৃজনশীলতার প্রতীক হিসেবে তারা টেকনোলজি নির্ভর প্রচার চালাচ্ছে। আর সবশেষে দুর্গার মতো সুরক্ষার প্রতীক হিসেবে তারা নারী ও শরণার্থীদের নিরাপত্তার প্রতিশ্রুতি দিচ্ছে। বিশ্লেষণ তো অনেক হল, এবার আসা যাক আসল কথায়, সমাধানের রাস্তায়। শুধু প্রতিশ্রুতি দিলেই তো হবে না, সেই প্রতিশ্রুতিকে কাজে পরিণত করতে হবে। তার জন্য একটা তথ্যভিত্তিক নক্কর পরিকল্পনা দরকার। এই বিভাগটা ঠিক সেই রূপরেখা নিয়ে। স্ক্রিনে যেটা দেখছেন এটা শুধু ফাঁকা প্রতিশ্রুতি নয়, এটা একটা ডেভেলপমেন্ট প্লেজ শিট, একটা কাজের খতিয়ান। এখানে পরিষ্কার করে বলা আছে কোন কাজের জন্য কত বাজেট, কতদিন সময় লাগবে আর তার ফলে মানুষের কি লাভ হবে, অর্থাৎ রিটার্ন অন ইনভেস্টমেন্ট কি। যেমন ধরুন ১৫০ কোটি টাকায় ১৮ মাসের মধ্যে NH-12 চওড়া করলে যাতায়াতের সময় প্রায় অর্ধেক হয়ে যাবে, বা ৪০ কোটি টাকায় ১২ মাসের মধ্যে বন্যার বাদ দিলে ফসলের ক্ষতি কমবে ৩০%। এই ধরনের পরিকল্পনা শাসনকে অনেক বেশি দায়িত্বশীল করে তোলে। এই গোটা পরিকল্পনার একটা বড় লক্ষ্য হল কর্মসংস্থান। প্রস্তাবিত ITR আর ক্রাফট হাবটা যদি তৈরি হয় তাহলে প্রায় ৫,০০০ নতুন চাকরি তৈরি হতে পারে। ভাবুন একবার, এটা এলাকার বেকারত্বের সমস্যায় কতটা বড় একটা সমাধান হতে পারে। একইভাবে বন্যা আটকাতে পারলে ফসলের ক্ষতি কমবে ৩০%। এর মানে এলাকার কৃষি অর্থনীতিতে একটা বড়সড় বদল আসবে। কৃষকদের আয় বাড়বে, জীবনযাত্রা আরও একটু সুরক্ষিত হবে। এবার আমরা আমাদের আলোচনার একেবারে শেষ পর্বে চলে এসেছি। দেখুন, নির্বাচনে জেতাটাই কিন্তু শেষ কথা নয়, বরং এখান থেকেই আসল দায়িত্বটা শুরু হয়। মানুষের দেওয়া রায়কে সম্মান জানিয়ে সততা আর দক্ষতার সাথে শাসন করাই আসল চ্যালেঞ্জ। আর এই দায়িত্ব পালনের ক্ষেত্রে একটা কথা মনে রাখা খুব জরুরি। ভারতে এখন নতুন ডিজিটাল পার্সোনাল ডেটা প্রোটেকশন আইন চালু হয়েছে। এর মানে হলো মানুষের ব্যক্তিগত তথ্যের গোপনীয়তা আর তাদের সম্মতি এখন আইনের চোখে সবচেয়ে গুরুত্বপূর্ণ। প্রচার হোক বা শাসন, মানুষের তথ্য ব্যবহার করার সময় এই আইন মেনে চলা বাধ্যতামূলক। তাহলে সবটা মিলিয়ে সোনারপুর উত্তরের মানুষ ঠিক কী চাইছেন? আমাদের বিশ্লেষণ বলছে তারা খুব সাধারণ কিন্তু খুব জরুরি কয়েকটা জিনিস চান। তারা ভালো রাস্তা, ভালো ড্রেনেজ ব্যবস্থা চান। তারা চাকরি আর ফসলের ন্যায্য দামের মতো আর্থিক সুযোগ চান। তারা একটা দুর্নীতিমুক্ত, দায়িত্বশীল ব্যবস্থা চান। তারা আইন শৃঙ্খলা আর নিরাপত্তা চান। আর সবকিছুর উপরে তারা শাসনের উপর নিজেদের বিশ্বাসটা ফিরে পেতে চান। যে কোনো নির্বাচিত প্রতিনিধির কাছে এটাই হলো মানুষের আসল দাবি। শেষ করার আগে আমি শুধু একটা প্রশ্ন রেখে যেতে চাই, নির্বাচনের আসল উদ্দেশ্যটা কি? শুধু ক্ষমতা দখল করা, নাকি মানুষের সমস্যার সমাধান করার জন্য তাদের বিশ্বাস অর্জন করা? এই প্রশ্নের উত্তরই কিন্তু আমাদের গণতন্ত্রের ভবিষ্যৎকে ঠিক করে দেবে। যদি আপনি একজন জনকেন্দ্রিক নেতা হয়ে আপনার নির্বাচনী এলাকার উন্নয়ন করতে চান, তাহলে blueprintstrategies.ai এর সাথে mgr@blueprintstrategies.ai এ যোগাযোগ করুন অথবা 08042041602 নম্বরে ফোন করুন। কারণ